জুলাই আন্দোলনের পরিচিত মুখ শরীফ ওসমান হাদি, যিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র, তাকে হত্যা চেষ্টা করা হয়েছে। তারপর থেকে প্রশ্ন উঠছে, এই গুলির লক্ষ্য কি শরীফ ওসমান হাদি নাকি আসন্ন নির্বাচন? তাই নিয়ে একটু নিউজ অ্যান্ড নয়েজে আলাপ করতে চাই। আপনাদের সাথে আছি আমি নাহিদ হোসেন, আমার সাথে আছেন আমার সহকর্মী জিয়াদ রোহান। রন ভাই, যেটা বলছিলাম সেই আলোচনায় ঢুকবো, তার আগে একটু শরীফ ওসমান বিন হাদির সবশেষ অবস্থা জানতে চাই। আজকে আমরা যখন কথা বলছি 14ই ডিসেম্বর দুপুর 2:14, সবশেষ পাওয়া খবর অনুযায়ী কি অবস্থায় আছেন? আজকে ইনকিলাব মঞ্চ থেকে সকালবেলা জানানো হয়েছে তিনি এখনো আশঙ্কামুক্ত নন, তার অবস্থা ক্রিটিক্যাল। আর 72 আওয়ার্সের একটা অবজারভেশনে ডাক্তাররা রাখছেন, যেটা সোমবার রাতে শেষ হবে, মানে আগামীকাল রাতে শেষ হবে। আর পত্রপত্রিকাতে দেখছি, মিডিয়া রিপোর্টে এভারকেয়ার হাসপাতালের একজনকে কোট করে বলা হচ্ছে যে তিনি এখন ডিপ কোমায় আছেন, তার শারীরিক অবস্থা তেমন উন্নতি হয়নি, তবে ইন্টারনাল রেসপন্স আছে। দৈনিক প্রথম আলো অবশ্য ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবেরের সঙ্গে কথা বলেছে, তিনিও একই ধরনের কথাই বলেছেন যে উনি ডিপ কোমায় আগের অবস্থায় আছে, শারীরিক অবস্থা তেমন উন্নতি হয়নি এবং ইন্টারনাল রেসপন্স আছে। তিনি আরও জানিয়েছেন যে পরিবার এবং তাকে নিয়ে আসলে বিদেশে চিকিৎসা করাতে চাচ্ছে, এরকম একটা পরিকল্পনা করছে, বাট টোটালি ডিপেন্ড করে তার শারীরিক অবস্থার উপর যে আসলে কি অবস্থা। না এটা ছাড়াও আজকে আরেকটা ডেভেলপমেন্ট আছে, যদিও এটা স্বাস্থ্যগত ইস্যু ডেভেলপমেন্ট। পুলিশ একজনকে আটক করেছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একজনকে আটক করেছে, যেই মোটরসাইকেলটি ব্যবহার করা হয়েছিল, সেই মোটরসাইকেল, মানে আমরা সিসিটিভি ফুটেজে যে মোটরসাইকেলটি যেতে করা হয়েছে এবং যেই মোটরসাইকেলে বসা যাকে এক প্রাইম সাসপেক্ট হিসেবে আইডেন্টিফাই করা হয়েছে, সেই মোটরসাইকেলের তাকে গতকালই নিউজ এসেছিল মোটরসাইকেলটি শনাক্ত করা হয়েছে। সো নাম্বার প্লেট মিলিয়ে আই অ্যাজিউম সেটাই হচ্ছে নাম্বার প্লেট মিলিয়ে সেটার মালিককে ধরা হয়েছে, মোহাম্মদপুর থেকে আটক করা হয়েছে। র্যাব 2 আটক করেছে পল্টন থানা পুলিশ, আমাদের আলাপের রিপোর্টারকে জানিয়েছে। এই ব্যক্তির নাম আব্দুল হান্নান, এবং আব্দুল হান্নান দাবি করেছেন যে মোটরসাইকেলটি তিনি কিনেছিলেন, কিন্তু পরে তিনি আবার তার শোরুমে বিক্রি করে দিয়েছিলেন। তো যেটা হয় হয়তো বা কাগজের নাম ট্রান্সফার হয়নি কিংবা সেরকম কিছু একটা কারণে, কিন্তু পুলিশ জানিয়েছে, পল্টন থানা পুলিশের ওসি সঙ্গে কথা হয়েছিল আমাদের প্রতিবেদকের, তিনি বলছেন তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এখনও এর পরের আর কোনো আপডেট এখনও নেই। আজকে সকালে এই ঘটনার পর থেকে আজকে সকালে সর্বশেষ অবস্থা এই ঘটনায় এটি আর কি, সব মিলিয়ে। এভারকেয়ারে নেওয়ার আগে হাদিকে যখন ঢাকা মেডিকেলে রাখা হয়েছিল, ঢাকা মেডিকেলের চিকিৎসক একটি কথা বলছিলেন, তাকে একজন সাংবাদিক জিজ্ঞেস করেছিলেন যে তিনি যদি তাকে যদি বাঁচানো যায় শেষ পর্যন্ত, কারণ চিকিৎসকরা কিন্তু আপনি দেখেছেন খুবই মানে তাদের আশাই আসলে কম ছিল, কিন্তু এখনো ক্রিটিক্যাল, মানে তার মস্তিষ্কের ভেতর বুলেটের ফ্র্যাগমেন্ট পাওয়া গেছে। যে ডিএমসিএইচ এর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান নাকি বলেছেন মিডিয়াকে যে কানের ডান পাশ দিয়ে ঢুকে মাথার বাঁ পাশ দিয়ে বেরিয়ে গিয়েছে, সেই অবস্থাতে আসলে ক্রিটিক্যালি বিষয়টা। এবং সেই ডাক্তারকে জিজ্ঞেস করা হয়েছিল, সেখানে একজন চিকিৎসক ছিলেন, যে তিনি তাকে যদি বাঁচিয়ে ফেলা যায় সেক্ষেত্রে তার পরবর্তী অবস্থা কী হবে। চিকিৎসক কিন্তু খুবই সিগনিফিক্যান্ট একটা কথা বলেছেন যে এই ধরনের সিচুয়েশনে আমাদের এক ধরনের প্রেডিকশন থাকে, কিন্তু সেই প্রেডিকশনটা আমরা কখনো ডিসক্লোজ করি না। শুধু বলেছেন যে রোগীর অবস্থা ক্রিটিক্যাল, এবং যা ঘটনাচক্রে বোঝা যাচ্ছে যে তার অবস্থার খুব একটা পরিবর্তন হয়নি। বিদেশে নিয়ে এই মুহূর্তে যেতে পারবে কি পারবে না সেটাও এক ধরনের শঙ্কার মধ্যে আছে। যেরকম আজকে জানিয়েছে তার প্ল্যাটফর্ম যেটি ইনকিলাব মঞ্চ, সেখান থেকে জানানো হয়েছে আসলে টোটালি তার শারীরিক অবস্থার উপর নির্ভর করবে, সেটা একটা বিষয়। ইনকিলাব মঞ্চ হলো, যারা জানেন না তাদের বলি, ইনকিলাব মঞ্চ ওসমান হাদির প্ল্যাটফর্ম। এটিকে রাজনৈতিক দল তারা এখনো বলছেন না, যদিও ওসমান হাদি নিজে ঢাকা 8-এর সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইলেকশন করবেন বলে তিনি ঘোষণা দিয়েছেন, তিনি প্রচারণাও চালাচ্ছেন। বাট ইনকিলাব মঞ্চ কাইন্ড অফ একটা নতুন স্ট্রিম বাংলাদেশের পলিটিক্যালি, সে ক্রাউড ফান্ডিং করে টাকা নেয়া এবং সেটার হিসাব প্রতিদিন ফেসবুকে তিনি লাইভে এসে ব্যাংক অ্যাকাউন্টে কত। এটা বেশ একটা নতুন ধরনের বাংলাদেশের নতুন ধরনের রাজনীতির একটা সৃষ্টি করেছিলেন ইনকিলাব মঞ্চের এই ওসমান হাদি। সব মিলিয়ে একটু তার হত্যা চেষ্টার প্রসঙ্গে ফিরি আবার, এই যাকে প্রাইম সাসপেক্ট হিসেবে ধারণা করছে পুলিশ, মোটরসাইকেলের পেছনে যে ব্যক্তি বসা ছিলেন তিনি একজন সাবেক ছাত্রলীগ নেতা বলা হচ্ছে, দাবি করা হচ্ছে ফয়সাল করিম, যদি আমি নাম ভুল না করে থাকি, ফয়সাল করিম মাসুদ। এবং তিনি যে ছাত্রলীগ করতেন তার সপক্ষে অনেক প্রমাণাদি ফেসবুকে ঘোরাঘুরি করছে, পুলিশও বলছে।
তাকে বলা হচ্ছিল যে তিনি দেশ ছেড়ে বেরিয়ে যেতে পারেন, এইরকম এক ধরনের শঙ্কা তিনি। হ্যাঁ, একদম যেই একটা মুহূর্তে- ম্যানহান্ট তো শুরুই হয়েছে, যেটাকে মানে অফিসিয়ালি বলে যে ম্যানহান্ট বলে, আমরা যেরকম বিদেশি ফরেন মিডিয়াতে বলি যে কালকের পরই মানে শুক্রবার রাতেই প্রবাবলি ম্যানহান্ট শুরু হয়ে গেছে, এবং ডিএমপি কমিশনাররাও ডিএমপিও জানিয়েছে যে তারা মোটামুটি নিশ্চিত যে ইনি প্রাইম সাসপেক্ট, কি সাসপেক্ট এটা প্রধান, এবং 50 লাখ টাকার রিওয়ার্ডও ঘোষণা করা হয়েছে। হ্যাঁ, তাকে একই ধরিয়ে সঙ্গে দিতে পারবে। ওই একটা ধরনের বিভিন্ন সার্কেলে সোশ্যাল মিডিয়া অ্যান্ড ইসে একটা স্পেকুলেশন কিংবা আশঙ্কাই করা হচ্ছে যে তিনি হয়তো বা বর্ডার ক্রস করে ফেলতে পারেন। আপনি তো এবং এই বিষয়ে আশঙ্কার সাথে কি জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের সাথে যেটি কথা বলে জেনেছি, তারা প্রায় সকল সীমান্তে নজরদারি বাড়িয়েছেন, এবং আমি কিছু ছবি ভিডিও দেখেছি। তারা শুধুমাত্র পোর্টগুলোতে না, পোর্টের আশেপাশে যেই জায়গাগুলো থেকে বেরিয়ে যাওয়া সম্ভব, ইলিগাল ক্রসিং যেখানে সম্ভব, সেই জায়গাগুলোতেও তারা তল্লাশি করছেন, মোটরসাইকেল থামিয়ে দেখা হচ্ছে, পরিচয় নিশ্চিত হওয়া যাচ্ছে। কিন্তু এর মধ্যেই আমরা আজকে যখন কথা বলছি দুপুর 2:19, তার 10 ঘন্টা আগে অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইন শাহের, যিনি খুবই সক্রিয় মুখ ছিলেন জুলাই আন্দোলনে, তিনি একটা স্ট্যাটাস দিয়ে বলেছেন, ইনকিলাব মঞ্চের সংগঠক ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করার ঘটনার সাথে জড়িত শুটার সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান এবং তার সহযোগী মোটরবাইক চালক আলমগীর হোসেন গতকাল সন্ধ্যায় 12ই ডিসেম্বর সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করেছেন বলে নিশ্চিত হওয়া গেছে। তাদের বর্তমান অবস্থান আসামের গুয়াহাটি শহরে। এবং এরপরে তিনি আরও অনেক কিছু লিখেছেন। কিন্তু পুলিশের পক্ষ থেকে আবার আজকে আমরা যখন কথা বলছি সেই সকালেই, অর্থাৎ রবিবার সকালে, পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে তারা ভারতে পাড়ি দিয়েছেন, সীমান্ত পাড়ি দিয়ে ভারতে চলে গেছেন, এমন কোনো তথ্য পুলিশের কাছে নেই। ফলে এইটা এক ধরনের ধোঁয়াশা তৈরি হচ্ছে। এবং তাকে এর আগেও কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল জুলাই আন্দোলনের পরপর, এই ফয়সাল করিম মাসুদকে। সেই গ্রেপ্তার হওয়ার পর র্যাব তাকে গ্রেপ্তার করেছিল, তার বিরুদ্ধে মামলা হয়েছিল এবং তিনি জামিন পেয়েছিলেন। জামিন কে করিয়েছেন সেই নিয়েও ফেসবুকে একটা ডায়াসফোরার মধ্যে বিশাল তর্ক আছে। কারণ অনেকে বলছে তাকে যে আইনজীবী জামিন করিয়েছিল তার নাম কায়সার কামাল। এই কায়সার কামাল নামে বিএনপির একজন সিনিয়র নেতা আছেন, যিনি আবার সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী। ফলে তিনিই কিনা, এবং কিছু কিছু গণমাধ্যম পুরো বারের যারা আইনজীবীর লিস্ট, সেখানে দেখছিলেন যে 8 জনের নাম আছে এরকম কায়সার এবং কামাল দিয়ে। ফলে সেটাও এক ধরনের গিমিক তৈরি করেছে। হ্যাঁ, কিন্তু একটা জিনিস আমি যে আসলে একটা যেটা হয়, যেটা বলা হয় যে বাংলাদেশে আসলে এটা ইউ ক্যান টেল দিস যে এটা একটা পলিটিক্যাল কিলিং কিংবা পলিটিক্যাল কিলিংয়ের অ্যাটেম্প। বাংলাদেশে তো এরকম ইটস কাইন্ড অফ বলেন যে, বিশ্লেষকরা বলেন যে পলিটিক্যাল কিলিং একটা হটবেড, নানা রকম পলিটিক্যাল কিলিং স্বাধীনতার পর থেকে এখানে হচ্ছে। তো সেই জায়গা থেকে আপনাকে তো লোকজনের সঙ্গে কথা বলেছি, তারা কি মনে করছে যে এই কেন আসলে হাদি টার্গেট? না, এখানে যেটা বিশেষজ্ঞরা বলছেন যে হাদি যেহেতু খুবই জনপ্রিয় পরিচিত মুখ, ফলে হাদিকে টার্গেট করলে পুরো পলিটিক্যাল ডায়াসফোরাটিকে এক ধরনের, যারা কোনো রকম নেতিবাচক বার্তা দিতে চান আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে, সেই বার্তাটি দেওয়া সম্ভব হয়। এবং আমি কথা বলেছিলাম, আমাদের আলাপ থেকে কথা বলা হয়েছিল রাজনীতির বিশ্লেষক এবং সিনিয়র সাংবাদিক শুভ কিবরিয়ার সাথে। তিনি বলছিলেন যে হাদি রাজনীতিতে খুবই ছোট পরিসরে কিন্তু একটা নতুন ধারা চালু করেছেন। যেমন সে ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে খরচ বহন করেছেন, প্রতিদিন কত টাকা পেল, যেটা বলছিলাম আমরা। মানে সে এমন কোনো সংগঠিত লোক না যার পেছনে প্রচুর লোক আছে, সুতরাং তাকে আঘাত করাটা সহজ। বড় একটা রাজনৈতিক দলের বড় কাউকে আঘাত করাটা অনেক কঠিন। সুতরাং সে একটা পরিচিত মুখ, বিপ্লবের মুখ, অনেকের শত্রু। তাই তাকে আঘাত করার মধ্য দিয়ে আপনি একটা ঘটনা ঘটাতে পারবেন, এবং সেই হিসাবে সে একটা টার্গেট। এবং তিনি বলছিলেন হাদি কিন্তু এর আগেই নিজের এই প্রাণহানির আশঙ্কার কথা বহুবার বলেছেন, যে এবং তিনি তার সেই যে বিপ্লবী চেতনা থেকে বলেছেন যে একটা গুলি যতক্ষণ পর্যন্ত শরীরে না এসে ঢুকবে ততক্ষণ পর্যন্ত আসলে তিনি থামার লোক নন, একমাত্র সেটিই তাকে থামিয়ে দিতে পারেন। ফলে এই যে রাজনৈতিক হত্যা চেষ্টা হিসেবেই দেখছেন বিশেষজ্ঞরা একে, এবং এই রাজনৈতিক হত্যা চেষ্টার এক ধরনের স্পেকুলেশন হচ্ছে আসন্ন নির্বাচন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াত ইসলামের আমির, অন্যান্য রাজনৈতিক দল, এনসিপি, তারা সবাই কিন্তু সেই জায়গাটাতেই জোর দিতে চাচ্ছেন। স্বরাষ্ট্রমন্ত্রী, দুঃখিত, স্বরাষ্ট্র উপদেষ্টা, তিনিও শনিবার এক সংবাদ সম্মেলনে বলছিলেন, যখন তিনি ওই 50 লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিচ্ছিলেন, তারপরেই বলেছিলেন যে হামলাকারীদের কাউকে ছাড় দেওয়া হবে না। কিন্তু তারপর এই কথা বলেছেন যে অন্তর্বর্তী সরকার, আমি কোট আনকোট বলতে পারছি না, কিন্তু অন্তর্বর্তী সরকার খুবই স্ট্রিক্ট এই বিষয়ে, নির্বাচনকে বানচাল কিংবা বাধাগ্রস্ত করার যে কোনো অ্যাটেম্পট। প্রধান উপদেষ্টাও এই একই রকমের বার্তা দিয়েছেন তার ভেরিফাইড ফেসবুক পেজে। শুধু রাজনৈতিক দল না, অন্তর্বর্তীকালীন সরকার
সবাই মিলে আসলে এই জিনিসটাকে এন্ডোর্স করার চেষ্টা করছেন, কিংবা এটাকে একটা মোটিভ হিসেবে দেখছেন যে এটা আসলে নির্বাচন বানচাল করা কিংবা বাধাগ্রস্ত করার এবং প্রধান উপদেষ্টা বলেছেন তো যে এই ধরনের নির্বাচনকে বানচাল করার অপচেষ্টা কোনোভাবেই যেন হয় সফল না হয়। এবং তারপরেই আপনি খেয়াল করেছেন যে বিএনপি, জামাত ইসলামী, এনসিপি রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান উপদেষ্টা বৈঠক করেছে এবং বৈঠক করে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে বার্তা দেওয়া হয়েছে যে নির্বাচনকে কেন্দ্র করে এই ধরনের বানচালের যে অপচেষ্টা সেটা আবার এই রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ থেকেই যেন রুখে দেয়, সেই ধরনের একটা বার্তাও দেওয়া হয়েছে এবং সব রাজনৈতিক দল তার সাথে একমত পোষণ করেছে। হ্যাঁ, ওই যে আপনি শুভ কিবরিয়ার কথা বলছেন, শুভ কিবরিয়ার সঙ্গে তো আমাদের একজন স্পেশাল করেসপন্ডেন্টের কথা হচ্ছিল আমাদের ফ্ল্যাগশিপ স্টোরির জন্য, তিনি কথা বলেছেন। সেখানে শুভ কিবরিয়া অবশ্য আরেকটা খুব ইন্টারেস্টিং অবজারভেশন দিয়েছেন। একটা অবজারভেশন হলো যে আসলে উনি মনে করেন যে আসলে এটি কারা করেছেন সেটা একটা ক্লিয়ার অ্যান্ড প্রিসাইজ আছে, যে একটি দল গোষ্ঠী বা কিছু ব্যক্তি দেশকে যারা অস্থিতিশীল করতে চায় তাদের এটা একটা, উইচ ইজ কোয়াইট আন্ডারস্ট্যান্ডেবল। কিন্তু উনি আরেকটা জিনিস ইন্টারেস্টিং জিনিস, গণ অভ্যুত্থানের মাধ্যমে তরুণ যে রাজনৈতিক শক্তির উত্থান হয়েছে তাদের চিন্তা ভাবনার সঙ্গে পুরানো রাজনীতিবিদদের ফারাক রয়েছে, এবং উনি মনে করেন এই ফারাকের আসলে সুযোগটাই এই ব্যক্তিগুলি নিয়েছে। ওনাকে যদি আমি কোট আনকোট করি, একদম কোট করে বলি, উনি বলেছেন, আমি মনে করি বয়স্ক রাজনীতিকদের সঙ্গে তরুণদের চিন্তার যে ফারাক, এই ফারাকটার মধ্যে কোনো সমন্বয় হচ্ছে না, ফলে নানা ফাঁক গলে শত্রুরা স্পেস নিচ্ছে। গণতান্ত্রিক শুভ কিবরিয়া আরও বলছেন নির্বাচন ঠেকানোর পরিকল্পনা তিনিও আর সবার মতোই তাই মনে করেন। আমাদের এই প্রতিবেদক কথা বলেছিলেন সাবেক নির্বাচন কমিশনার সচিব জেসমিন টুলির সঙ্গে। নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব ছিলেন এবং সাবেক নির্বাচনী কর্মকর্তাও ছিলেন তিনি আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতির উনি বলে আসছিলেন যে প্রথম থেকেই বলে আসছিলেন, তিনি বলেছেন যে এই পরিস্থিতির আসলে উন্নতি আরও আগের থেকে আসলে চেক অ্যান্ড ব্যালেন্সটা হওয়া দরকার ছিল, এবং তিনি বলছেন যে এই আশঙ্কাটা আরও আগের থেকেই ছিল যে ওয়ান্স ইলেকশনের তফসিল ঘোষণা হয়ে যায়, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন খুব তাড়াতাড়ি ডিটেরিওরেট করে ফেলবে, এবং যেটা হয় আর কি। এবং এই ঘটনাটাকে উনি আসলে কোট আনকোট অ্যালার্মিং সিচুয়েশন বলছেন, যে তফসিল ঘোষণার পরপরই একজন স্পটলাইটে থাকে একজন ক্যান্ডিডেট। ওসমান হাদি ইজ কোয়াইট এ পলিটিক্যাল সেলিব্রিটি, গণ অভ্যুত্থানে একজন পরিচিত মুখ ছিলেন, একটা নতুন ধারার রাজনীতি শুরু করেছিলেন, এবং বলতেই হয় যে শক্তিশালী ভয়েস, এবং তার আনঅর্থোডক্স পলিটিক্যাল স্টেটমেন্ট এবং বক্তব্যের কারণে কোয়াইট অ্যাটেনশনের মধ্যে ছিলেন। তো এরকম একটা ফিগারকে যখন করা হয় সেটাও একটা ইসের বিষয়। তবে এখানে শুভ কিবরিয়ার সঙ্গে আমাদের রিপোর্টে শুভ কিবরিয়া আরেকটা জিনিস বলেছেন যে হাদি আসলে সেই অর্থে বড় কোনো রাজনৈতিক দল না, অনেক যে লোকজন তার সঙ্গে ছিল তাও বিষয় না, কিন্তু তার উপর হামলা করে এক ধরনের বার্তা দেওয়ার চেষ্টা হয়েছে, এবং হামলাটা করা হয়েছে কারণ হাদিকে আসলে একটা সফট টার্গেট হিসেবে, হার্ড টার্গেটের না একটা সফট টার্গেট করে লক্ষ্য করে এক ধরনের বানচাল করা। দেখেন, এই কথাগুলো কিন্তু রাজনৈতিক দলগুলো অনেক আগে থেকে বলে আসছে যে এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না, মানে ঠিক না হওয়া নিয়ে, জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে আইন শৃঙ্খলা নিয়ে নানান রকম আলোচনা, নানান রকম শঙ্কা, এবং নির্বাচনের আগে এই ধরনের পরিস্থিতি যে তৈরি হয় সেটা তো মাথাতেই ছিল, কিন্তু সেই অনুযায়ী আইন শৃঙ্খলা বাহিনীগুলোকে ফাংশনিং করা এখনো যায়নি, সেটা তো সবাই অকপটে স্বীকারও করেন, সরকার থেকে স্বীকার করেন। কিন্তু সেই জায়গায় অনেকে যেটা বলছিলেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে নির্বাচন পিছিয়ে যেতে পারে, বানচাল হতে পারে, নানান রকমভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে, সেই দাবিও কিন্তু উঠছে নানান জায়গা থেকে যে হাদির ওপর যে হামলা চেষ্টা হয়েছে, হত্যা চেষ্টা হয়েছে, এর বিচার না হলে নির্বাচন নাই, কিংবা নির্বাচনের আগে এই ধরনের ঘটনা ঠেকাতে না পারলে নির্বাচন করা যাবে না, সেই ধরনের আওয়াজও কিন্তু নানান জায়গায় উঠছে। হ্যাঁ, সেটা তো আওয়াজ উঠছে, কিন্তু এটার আরেকটা আপসাইড হলো ওই যে যেমন কথা বলছিলাম জেসমিন টুলির সঙ্গে, উনি যেরকম বলেছেন যে এরকম একটা সেন্সিটিভ টাইম কিংবা ক্রুশিয়াল টাইমে যখন এরকম একটা হাই প্রোফাইল অ্যাসাসিনেশন অ্যাটেম্প্ট হচ্ছে, তখন এইটার আসলে এইটা ইমিডিয়েট না হলে আসলে আস্থার জায়গার একটা সংকট দেখা দেবে জনগণের মধ্যে। পলিটিক্যাল পার্টি বলছে ইলেকশন পেছাবে, যে সেটা যার নিজেদের এক ধরনের রেটরিক হলেও সেই আওয়াজটা উঠছে। তবে এই যে ইমিডিয়েট এক ধরনের মেজারমেন্ট নেওয়ার যেটা, সেটি স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে তারা অপারেশন ডেভিল হান্ট, যেটা এর আগে হয়েছিল, তার ফেজ 2 চালু করতে যাচ্ছেন। হ্যাঁ, সেটাও তিনি সেদিন সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, পরিষ্কার করেই বলেছেন যে। তবে এর মাঝেও কিন্তু ইলেকশনের তফসিল ঘোষণা ছাড়াও এর আগেও কিন্তু ধরেন কর্মী লেভেলে, রাজনৈতিক দলগুলোর মাঠ কর্মী লেভেলে কিন্তু এরকম অনেক অ্যাসাসিনেশন, কিলিং, হত্যা কিন্তু হয়েছে। এভরি আদার ডে
এরকম কিছু না কিছু ঘটনাই পাচ্ছি। আমার এই মুহূর্তে মনে পড়ে যেটি আসলে একটা সিসিটিভি ফুটেজ দেখেছিলাম যে মিরপুরে একজন যুবদল কর্মীকে তার দোকানের ভিতর ঢুকে হত্যা করেছে। এরকম নানান রকম রিপোর্টই সারা বাংলাদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে আসছে, সেগুলো কর্মী লেভেলে আসছিল। তাই বলে আসলে এরকম মনে করারও কোনো কারণ নাই যে পরিস্থিতি একদম তফসিল ঘোষণার পরপরই আসলে এইভাবে ডিটোরিয়েট করছে, কিন্তু আগে থেকেই এই ধরনের ঘটনা হচ্ছিল। কালকেও মনে হয় উত্তরাতে আমরা সেই কথাটা একটু মনে করিয়ে দিয়ে শেষ করব। উত্তরাতে শুক্রবার হচ্ছে ওসমান হাদির উপর হত্যা চেষ্টা হয়েছে, হামলা হয়েছে, এবং শনিবার রাতে উত্তরাতে জুলাই রেবেলস নামে একটি সংগঠন, সেই জুলাই রেবেলসের সংগঠন মানে যারা জুলাই আন্দোলনের সময় সম্পৃক্ত ছিলেন তাদের একটি সংগঠন, তাদের একজনের উপর হামলা হয়েছে। তার নাম হচ্ছে মোহাম্মদ রেজওয়ান, এবং তাকে হামলার পরে তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছিল। আজকে 14ই ডিসেম্বর দুপুর নাগাদ যেটি জানা গেছে যে এই জুলাই রেবেলসের সদস্যের উপর যারা হামলা করেছেন তাদের মধ্যে 2 জনকে পুলিশ শনাক্ত করে আটক করেছে ইতিমধ্যেই। সেই 2 জনের নাম হলো মোহাম্মদ মাসুম এবং মোহাম্মদ ফাহিম খান। আমরা এই তথ্যটি জানিয়ে আপাতত আজকে শেষ করি। আমরা নিশ্চয়ই সৈয়দ শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থা সেটিও খোঁজখবর রাখবো, এবং এই যে রাজনৈতিক ল্যান্ডস্কেপে যদি বলি, এই পলিটিক্যাল ল্যান্ডস্কেপে সামনের দিনগুলোতে কি যায়, এবং সরকারের যে আইনশৃঙ্খলা রক্ষার কিংবা আইনশৃঙ্খলা বাহিনীর উপরে আরও কড়া নজরদারি কিংবা আরও ফাংশনিং করে তোলার যে চেষ্টা রাজনৈতিক দলগুলো দাবি করছে, সেটি নিঃসন্দেহে আমরা সবাই প্রত্যাশা করি। জিয়াউর রহমান, আপনাকে ধন্যবাদ। কথা বলছিলাম ওসমান হাদির উপর হত্যা চেষ্টা এবং তাকে নিয়ে বাংলাদেশের যে সামগ্রিক পলিটিক্যাল ল্যান্ডস্কেপের আলোচনা, তা নিয়ে আপনাদের মন্তব্যগুলো আমরা জানতে চাই। এই যে ওসমান হাদির উপর হামলা হলো, হত্যা চেষ্টা হলো, আপনি কি মনে করেন এর টার্গেট ওসমান হাদি নাকি আসন্ন নির্বাচন? আপনার মন্তব্যগুলো জানান আমাদের সোশ্যাল মিডিয়ার হ্যান্ডেলগুলোতে, কারণ আমরা চাই কথা চলুক।